প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বিজ্ঞান অনুশীলন বইয়ের কত রকম বাড়িঘরের চতুর্থ ও পঞ্চম সেশন নিয়ে। শুরুতে আছে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়া তো জানা গেল, কিন্তু তোমরা কি জানো বাংলাদেশের ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয়েছে? বাংলাদেশ ও তার চারপাশের এলাকার মানচিত্র দেখে অনুমান করার চেষ্টা করো। মানে এই যে বাংলাদেশের যে ভূমিরূপটা রয়েছে, এই ভূমিরূপটা সৃষ্টি হয়েছে, এটা কিভাবে সৃষ্টি হয়েছে? তো সৃষ্টির কৌশলটা আমরা যদি একটু দেখে নিই। বাংলাদেশকে বলা হয় হলো গাঙ্গেয় বদ্বীপ। নদীর মোহনায় দীর্ঘদিনের জমাট পলি দ্বারা সৃষ্ট প্রাকৃতিক ভূমিকে বদ্বীপ বলে। একটি নদী বয়ে গিয়ে যখন কোনো জলাধার, হ্রদ, সাগর কিংবা মহাসাগরে পড়ে, তখন নদীমুখে পলি জমে যে প্রাকৃতিক ভূমি বা দ্বীপ সৃষ্টি হয়, এটাই বদ্বীপ। আমরা বাংলাদেশ ও তার চারপাশের এলাকার মানচিত্র লক্ষ্য করলে দেখতে পাই বাংলাদেশে তিনটি প্রধান নদী প্রবাহমান: গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা। এই তিনটি নদী ভারতের হিমালয় পর্বতমালা থেকে সৃষ্ট হয়েছে। বাংলাদেশের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এই প্রবাহিত নদীগুলো প্রচুর পরিমাণে পলি পানির সাথে নিয়ে আসে। পানির সাথে প্রবাহিত এসব উপাদানকে অবক্ষেপণ বলে। বছরের পর বছর ধরে এই অবক্ষেপণ জমা হয়ে বৃহৎ সমতল ভূমি তৈরি করে, যেটা বর্তমানে বাংলাদেশের রূপ নিয়েছে। যেহেতু হিমালয় পর্বত পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ, সুতরাং হিমালয় থেকে সৃষ্ট নদীসমূহ সবচেয়ে বেশি অবক্ষেপণ পরিবর্তন করে এবং বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ। সুতরাং বলা যায় নদী দ্বারা প্রবাহিত অবক্ষেপণের মাধ্যমে বাংলাদেশের ভূমিরূপ সৃষ্টি হয়েছে। এরপরে আছে উপরের ছবিতে গুগল আর্থ থেকে বাংলাদেশ ও তার চারপাশের এলাকার মানচিত্র ভালোভাবে লক্ষ্য করো। বাংলাদেশের উপর দিয়ে কত নদী বয়ে গেছে খেয়াল করো। অবক্ষেপণের মাধ্যমে কিভাবে বাংলাদেশের ভূমিরূপ সৃষ্টি হয়েছে তা অনুসন্ধানী পাঠ বই থেকে পড়ে নাও ও নিজেরা আলোচনা করো। এবার ভেবে দেখো, ভূমিরূপ তৈরির এই প্রক্রিয়ার সাথে বাংলাদেশের স্থানীয় প্রযুক্তিতে, অর্থাৎ মাটি এবং ছনের তৈরি বাড়ি, টিনের ঘর, এই ধরনের বাড়ির ডিজাইন গড়ে ওঠার কোনো সম্পর্ক আছে কিনা দলে আলোচনা করো এবং নিচে তোমাদের উত্তর লিখে রাখো। মানে আমাদের এখানে একটা যে কোশ্চেনটা রয়েছে, এই কোশ্চেনের অ্যান্সারটা আমাদের এখানে লিখতে হবে। তাহলে কোশ্চেনটা কি রয়েছে আমরা যদি একটু দেখি। ভূমিরূপের সাথে যে বাড়ির ডিজাইনের যে সম্পর্কটা আমরা খুঁজে দেখার চেষ্টা করি যে আসলে কি সম্পর্ক রয়েছে। বসতি স্থাপনের ক্ষেত্রে প্রথমে যে বিষয়টি বিবেচনায় নিতে হয় তা হলো ভূমিরূপের বৈশিষ্ট্য ও ভূপ্রকৃতি। বাংলাদেশের স্থানীয় প্রযুক্তিতে, অর্থাৎ মাটি এবং ছনের তৈরি বাড়ি, টিনের ঘর, এই ধরনের বাড়ির ডিজাইন গড়ে ওঠার ক্ষেত্রেও ভূমিরূপের বৈশিষ্ট্যের সম্পর্ক লক্ষণীয়। বাংলাদেশে অধিকাংশ এলাকা জুড়ে রয়েছে সমতল ভূমি এবং এই সমতল ভূমির বুক চিরে বয়ে গেছে অসংখ্য নদ নদী। নদী বাংলাদেশের প্রাণ, কারণ বাংলাদেশ সৃষ্টির পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে এই নদীগুলো। নদীর মাধ্যমে প্রবাহিত পলি দ্বারা গঠিত বলে বাংলাদেশে মাটি অত্যন্ত উর্বর। আর বাংলাদেশের মানুষের বাড়িঘর তৈরির প্রধান উপাদান হচ্ছে মাটি। মানুষ বাড়িঘর তৈরির জন্য যেসব উপাদান ব্যবহার করে যা তার আশপাশের পরিবেশে সহজলভ্য। বাংলাদেশে মাটি উর্বর হওয়ায় এতে খড়সহ অনেক ফসল ফলে। এছাড়া বাংলাদেশে বাঁশও অনেক সহজলভ্য এবং দামে সস্তা। মাটি, বাঁশ, খড় ব্যবহার করে খুব সহজেই সমতল ভূমিতে বাড়ি তৈরি করা যায়, যার কারণে বাংলাদেশের মানুষ
মাটি, খড় এবং বাঁশ দ্বারাই অধিকাংশ বাড়িঘর তৈরি করে থাকে। আবার পাহাড়ি অঞ্চলের ভূমিরূপের বৈশিষ্ট্যের কারণে সেখানে বাঁশ এবং বাঁশের আধিক্য থাকায় পাহাড়ি অঞ্চলে বাঁশ দ্বারা ঘরবাড়ি নির্মাণের প্রবণতা দেখা যায়। সুতরাং বলা যায় ভূমিরূপ তৈরির প্রক্রিয়াই বাড়ির ডিজাইন নির্ধারণে ভূমিকা। এরপর কি আছে? মানুষের বাড়িঘর নিয়ে তো অনেক কথা হলো, এবার ভেবে দেখো সব প্রাণী কি একই রকম বাসস্থান বেছে নেয়? সব এলাকার প্রাণীদের অবস্থান কি একই রকম? সব এলাকায় সব মাটিতে কি একই গাছ জন্মে? দলে আলোচনা কর্তারা মানে এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি পৃথিবীতে যে কত রকম উদ্ভিদ রয়েছে, প্রাণী রয়েছে, তো এই সকল প্রাণী কি একই এলাকায় বা একই অঞ্চলে বসবাস করতে পারে, জন্মাতে পারে? সকল উদ্ভিদ কি একই জায়গায় জন্মাতে পারে? না, সকল উদ্ভিদ, সকল প্রাণী আলাদা আলাদা আবহাওয়ায় বেঁচে থাকে এবং বেড়ে ওঠে। এটা কি আছে? পৃথিবীর সব প্রাণী একই রকম বাসস্থান বেছে নেয় না। ভূমিরূপের গঠন এবং ধরনের উপর ভিত্তি করে সেই সাজে জীববৈচিত্র্য গড়ে ওঠে। যেমন মরুভূমি অঞ্চলের প্রাণী ম্যানগ্রোভ বনের পরিবেশে টিকে থাকতে পারবে না, কারণ পরিবেশ এবং ভূমিরূপের উপর ভিত্তি করে প্রাণীসমূহ একটি নির্দিষ্ট স্থানের জন্য অভিযোজিত হয়ে ওঠে। মরুভূমিতে জলবায়ু অত্যন্ত শুদ্ধ এবং পানি অত্যন্ত দুর্লভ। এখানে পানি হবে, পানি অত্যন্ত দুর্লভ, যেখানে দিন অত্যন্ত উষ্ণ এবং রাত অত্যন্ত শীতল হয়ে থাকে। তাই মরুভূমিতে বসবাসকারী প্রাণী এবং জন্মানো উদ্ভিদ অত্যন্ত বৈশিষ্ট্যের হয়ে থাকে। উদাহরণস্বরূপ মরুভূমির উট, ছোট ইঁদুর, ছোট পতঙ্গ, সাপ প্রভৃতি সামান্য পানি গ্রহণ করে বেঁচে থাকতে পারে এবং মরুভূমির ক্যাকটাস কাণ্ডে পানি জমা রাখতে পারে। অন্যদিকে শীতপ্রধান দেশ যেখানে কি হয়, বরফ পড়ে, সেসব এলাকায় প্রাণীদের চামড়ার নিচে পুরো চর্বির স্তর থাকে এবং বাইরে লোম থাকে। এসব তাদেরকে শীত থেকে রক্ষা করে এবং এই এলাকার বৃক্ষসমূহ কোনালার হয়ে থাকে যাতে বরফ সহজেই ঝরে পড়তে পারে। তুষার চিতা, ইন্ডিয়ান কৌর, আইবেক্স, পাহাড়ি গেরিলা শীতল অথালের প্রাণী। উদ্ভিদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় নির্দিষ্ট মাটিতে নির্দিষ্ট ধরনের উদ্ভিদ ভালো জন্মে। সমতল ভূমির উর্বর মাটিতে যেসব উদ্ভিদ ভালো জন্মে সেগুলো লবণাক্ত বা মরুভূমির মাটিতে জন্মায় না। একইভাবে লবণাক্ত বা মরুভূমিতে জন্মানো উদ্ভিদও উর্বর মৃত্তিকায় জন্মায় না। পাহাড়ি এলাকার মাটিতে জন্মানো উদ্ভিদ অন্য এলাকায় ভালো হয় না, অর্থাৎ সব এলাকায় সব মাটিতে একই গাছ জন্মায় না। সুতরাং বলা যায় ভূমিরূপ ও জলবায়ুর উপর ভিত্তি করে বিভিন্ন এলাকার প্রাণী ও উদ্ভিদ জগতের বৈচিত্র্যতা দেখা যায়। বুঝতেই পারছো, মানুষ ছাড়াও অন্যান্য জীবের বাসস্থানও অনেক দিক দিয়ে তার পরিবেশ এবং ভূমিরূপের সাথে সম্পর্কিত। একটু আগেই স্থানীয় প্রযুক্তি নিয়ে আলোচনা হচ্ছিল। প্রতিটি এলাকায় সেই এলাকার বৈশিষ্ট্য অনুযায়ী বাড়িঘর নির্মাণের বিশেষ প্রযুক্তি গড়ে ওঠে। তাই প্রতিটি এলাকায় যে বাড়িঘরের যে প্রযুক্তিটা রয়েছে সেই প্রযুক্তিগুলো আসলে কি কি রয়েছে যদি আমরা একটু দেখি যে প্রযুক্তিগুলো, বাংলাদেশে বাড়ি নির্মাণের উপকরণের মধ্যে মাটির ব্যবহার সর্বাপেক্ষা প্রাচীন এবং বহুল ব্যবহৃত। মাটির সাথে পাথরের ব্যবহারও কম পুরাতন নয়। গাছের ডালপালার পর ঘরবাড়ি নির্মাণে মাটি ও পাথরের সর্বাপেক্ষা প্রাচীন উপকরণ। এরও অনেক পরে এসেছে পোড়ামাটির ব্যবহার। সাধারণত ঘরবাড়ি নির্মাণের তারতম্য ঘটে জলবায়ুর পরিবর্তনের বা ভিন্নতার কারণে।
বৃষ্টি প্রধান অঞ্চলে গাছড়ার ব্যবহার বেশি দেখা যায়। অপেক্ষাকৃত শুষ্ক অঞ্চলে মাটির ব্যবহার বেশি হয়ে থাকে। তবে স্থানীয়ভাবে পাওয়ায় পণ্যের একটি বিশেষ ভূমিকা থাকবেই। বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী গ্রামবাসী। এখানকার গ্রাম প্রধানত বিক্ষিপ্ত এবং কোথাও ঘন সন্নিবিষ্ট। ঘরের চাল কোনা বিশিষ্ট। বৃষ্টির পানি দ্রুত নেমে যাবার সুবিধার জন্য চাল ঢালু করে তৈরি করা হয়ে থাকে। ঢেউ খেলানো টিন বা ছন দিয়ে ঘরের ছাদ আচ্ছাদিত করা হয়। ঘরের দেয়াল সাধারণত টিন, বাঁশের বেড়া বা মাটি দিয়ে তৈরি হয়ে থাকে। অবশ্য কাঠ ও ইটের বাড়ির সংখ্যাও কম নয়। বাঁশের বেড়া দিয়ে ঘরের প্রাচীর দেওয়া হয়। এছাড়া ছন, কাদা মেশানো ছন দিয়েও বাড়ি তৈরি করা হয়। সাধারণত ঘরের মেঝে মাটির তৈরি হয়ে থাকে। দরিদ্র জনগোষ্ঠী প্রধানত পাটখড়ি দিয়ে ঘরের মেঝে ঘরের বেড়া তৈরি করে থাকে। উপরে উল্লেখিত প্রযুক্তি হচ্ছে বাংলাদেশের বাড়ি নির্মাণের স্থানীয় প্রযুক্তি। বাংলাদেশের স্থানীয় প্রযুক্তি কি ভাবে দেখো, কি ভেবে দেখো, এটা ছিল আমাদের উত্তর। এরপরে আছে মাটি বা ছনের ঘর এই দেশের সুপ্রাচীন ঐতিহ্য। তোমাদের কারো মাটির ঘরে থাকার অভিজ্ঞতা আছে? থাকলে নিশ্চয়ই জানো মাটির ঘর তুলনামূলক ঠান্ডা থাকে। কিন্তু কখনো ভেবে দেখেছো কেন? আবার শহরাঞ্চলে কাঁচ ঘেরা ঘর তুলনামূলক গরম কেন? তার মানে আমাদের মাটির ঘরটা যাদের আছে তারা আসলে এটা অভিজ্ঞ সম্পন্ন বা যে বলতে পারবে যে মাটির ঘরটা আসলে তুলনামূলক অনেকটা ঠান্ডা থাকে। কিন্তু যে কনক্রিট বা টিনের দ্বারা যে বাড়ি ঘরটা তৈরি করা হয় এটার ভিতরে বা কাঁচের সমন্বয়ে যে বাড়ি ঘরগুলো তৈরি করা হয় এগুলো প্রচন্ড পরিমাণ গরম হয়। কিন্তু এটা কেন হয় যদি আমরা একটু দেখি। গ্রাম অঞ্চলে মাটির ঘর ঠান্ডা হওয়ার একটি কারণ মাটির ঘরের দেয়াল অনেক পুরু হয়, ফলে সহজে উত্তাপ ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না। পুরু দেয়াল যেমন ঠান্ডা থেকে রক্ষা করে, তেমনি গরম থেকেও রেহাই দেয়। দিনের বেলা প্রচন্ড রোদে দেয়াল গরম হয়ে যায়, কিন্তু দেয়ালের গরম ভিতরের অংশে পৌঁছাবার আগেই রোদের প্রকোপ কমে যায়, ফলে ঘরের ভেতরটা ঠান্ডা থাকে। বাংলাদেশের ময়মনসিংহ এলাকায় মাটির তৈরি দেয়ালের ঘরবাড়ি প্রাধান্য চোখে পড়ে। এগুলো শীতের সময় গরম এবং গরমের সময় তুলনামূলক ঠান্ডা থাকে। অন্যদিকে শহরের বাড়ির দেয়াল বেশি পুরু হয় না এবং বেশিরভাগ বাড়ি কাঁচ দ্বারা ঘেরা থাকায় দিনের বেলায় উত্তাপ সহজেই ঘরের ভেতরে প্রবেশ করে। কিন্তু সূর্য ডুবে গেলে বাইরে ঠান্ডা হয়ে গেলেও ঘরের ভিতরের উত্তাপ বাইরে বের হতে পারে না। ফলে শহর অঞ্চলে কাঁচ ঘেরা ঘর তুলনামূলক গরম থাকে। এরপরে কি আছে? ঘর নির্মাণের তাপমাত্রা ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি বিষয়। কাজেই বাসাবাড়ির নকশা আরো ভালোভাবে বুঝতে তাপ ও তাপমাত্রা সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নেওয়া প্রয়োজন। তাহলে তোমরা কি করবে? তাপ ও তাপমাত্রার যে অধ্যায়টা রয়েছে অনুসন্ধান বইয়ের, এটা থেকে সুন্দর করে আরেকটু পড়ে নেবে। এরপরে আসি অনুসন্ধানী পাঠ বইয়ের তাপ ও তাপমাত্রা অধ্যায় থেকে তাপ সঞ্চালন কিভাবে হয়, কোন বস্তুতে কি পরিমাণ তাপ সঞ্চিত থাকে, তাপের প্রবাহ কিভাবে ঘটে ইত্যাদি বিষয়গুলো পড়ে দলে আলোচনা করো। পড়া হয়ে গেলে আগের মতোই শিক্ষক সহ বাকিদের সাথে আলোচনায় যোগ দাও। তার মানে এই যে আমরা তাপের কথা বলতেছি, এই যে তাপমাত্রাটা কি করতেছে, তারা পরিবাহিত হচ্ছে, পরিচালিত হচ্ছে, তাদের উত্তপ্ত করতেছে, কিভাবে হচ্ছে, এই তাপ সম্পর্কিত পুরো ডিটেলসটা আমরা একটু জেনে নেব যে কিভাবে, কোথায় এই তাপটা হচ্ছে।
সর্বপ্রথম তাপের সঞ্চালন। তাপ এক প্রকার অদৃশ্য শক্তি, আমরা এটা জানি, এবং একই রকম ভাবে তাপকে আমরা বিভিন্ন শক্তিতে রূপান্তরিত করতে পারি। তাহলে তাপ কি এক প্রকার অদৃশ্য শক্তি, যা ঠান্ডা বা কি করে গরমের অনুভূতি জন্মায়, যার প্রভাবে কোনো বস্তু ঠান্ডা বা গরম অনুভূত হয়, তাই তাপ। পরস্পরের সংস্পর্শে থাকা দুটি বস্তুর মধ্যে উষ্ণতার পার্থক্য থাকলে উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে তাপ প্রবাহিত হয়। ধরো কোনো একটা বস্তু রয়েছে, আমাদের এই বস্তুটা তাপ রয়েছে 20 ডিগ্রি, আমি ধরে নিলাম কোনো কারণে এটা রয়েছে 20 ডিগ্রি। এখন তার পাশে যদি আর একটা বস্তু আমরা আনে রাখি, এটা যদি হয় কত 10 ডিগ্রি ধরে নিলাম, তাহলে এটা কি হবে, এই উচ্চ তাপের স্থান থেকে বা বস্তু থেকে নিম্ন তাপের বস্তুতে তাপ কি হবে, প্রবাহিত হবে। বলছে শীতলতর বস্তুর দিকে তাপ প্রবাহিত হয়। আবার একই বস্তুর বিভিন্ন অংশের মধ্যে উষ্ণতার পার্থক্য থাকলে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশ কি করে, তাপের প্রবাহ ঘটে। এক স্থান থেকে অন্য স্থানে তাপের চলাচলকে তাপ সঞ্চালন বলা হয়। তাপ এক জায়গা হতে অন্য জায়গায় তিনটি উপায় সঞ্চালিত হয়। তার মানে এই যে তাপ যে সঞ্চালিত হচ্ছে, এটা হলো কয়টি উপায়, তিনটি উপায়। প্রথম যেটা রয়েছে তাপের পরিবহন। তাপের পরিবহনটা কি, যে পদ্ধতিতে কোনো পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হয়, কিন্তু পদার্থের অণুগুলি স্থান পরিবর্তন করে না, তাকে তাপ পরিবহন বলা হয়। সাধারণত কি হয়, কঠিন পদার্থে তাপ সঞ্চালন পরিবহন পদ্ধতি হয়। 2 নম্বরে তাপের পরিচলন। তাপের পরিচলনটা কি রয়েছে, যে পদ্ধতিতে পদার্থের উত্তপ্ত অণুগুলো নিজেরাই উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ নিয়ে যায়, তাকে পরিচলন বলা হয়। সাধারণত পরিচলনটা কোথায় ঘটে, তরল ও বায়বীয় পদার্থে পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালন ঘটে। এরপরে রয়েছে তাপের বিকিরণ। যে পদ্ধতিতে তাপ কোনো জড় মাধ্যমের সাহায্য ছাড়া অথবা জড় মাধ্যমের মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়, তাকে বিকিরণ বলা হয়। সাধারণত এই বিকিরণ পদ্ধতি সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে। বস্তুতে সঞ্চিত তাপের পরিমাণ ও প্রবাহ কোনো বস্তুতে কি পরিমাণ তাপ সঞ্চিত থাকবে সেটি নির্ভর করে বস্তুটির তাপমাত্রা, তার ভর এবং তার আপেক্ষিক তাপের উপর। যেহেতু বাতাসের ভর খুবই কম, তাই তার তাপ ধারণ ক্ষমতাও কম। আবার একটি পদার্থের আপেক্ষিক তাপ কম হলে অল্প তাপ প্রদান করেও অনেক উচ্চ তাপমাত্রায় নেওয়া যায়। অন্যদিকে একটি পদার্থের আপেক্ষিক তাপ বেশি হলে একই তাপমাত্রা নেওয়ার জন্য অনেক তাপ প্রদান করতে হয়। আবার তাপের প্রবাহ বলতে বোঝায় দুটি বস্তুর তাপমাত্রা যদি ভিন্ন হয় এবং দুটিকে যদি একটির সংস্পর্শে অন্যটিকে আনা হয়, তাহলে যে বস্তুর তাপমাত্রা বেশি সেখান থেকে তাপ যে বস্তুর তাপমাত্রা কম সেখানে কি হবে, সেখানে প্রবাহিত হয়। এরপরে কি আছে, তাপ শক্তির কেমন রূপ। এই যে তাপ শক্তিটা, এই যে তাপ শক্তি আমরা একটু আগে বলতেছিলাম তাপ শক্তিকে বিভিন্ন রূপে রূপান্তরিত করা যায়, সেই রূপটা কেমন, এই বিষয়ে বুঝে নিতে অণুর গতিশক্তির সাথে তাপ শক্তির সম্পর্ক নিয়ে জেনে নাও। তাহলে তাপ শক্তির কেমন রূপ, তাহলে সেই রূপটা যদি আমরা একটু দেখে নিই। তাপ শক্তির একটি রূপান্তরিত রূপ। তাহলে তাপ শক্তিটা কি, যে শক্তিটা রয়েছে শক্তির একটি রূপান্তরিত রূপ। আমরা মূল শক্তির উৎসটা হলো সূর্য।
এই সূর্য থেকে আমরা কি পাই? এই তাপ শক্তিটা পাই। এটা একটা রূপান্তরিত রূপ, শক্তির একটি রূপান্তরিত রূপ। আমরা যে তাপ শক্তি পাই তা মূলত পদার্থের অণু পরমাণুর সম্মিলিত গতিশক্তি কিংবা কম্পন শক্তি থেকে আসে। তাপ শক্তি মূলত কঠিন, তরল ও বায়বীয় পদার্থের থেকে ভিন্নভাবে পাওয়া যায়। কঠিন পদার্থে যে তাপ পাই সেটি আসে অণুসমূহের কম্পন থেকে। তরল পদার্থে তাপ আসে তরল পদার্থের অণুগুলোর গতিশীলতার ফলে, এবং গ্যাসের ক্ষেত্রে তাপ আসে গ্যাসের অণুগুলোর মুক্তভাবে ছুটাছুটি করার ফলে। অণুর গতিশক্তির সাথে তাপ শক্তির সম্পর্ক রয়েছে। তাপ প্রয়োগের ফলে পদার্থের অণুসমূহের ছুটাছুটি বৃদ্ধি পায়, ফলে অণুসমূহের সংঘর্ষের হার বেড়ে যায়। এই কারণে পদার্থের তাপমাত্রা কি হয়? পদার্থের তাপমাত্রা বৃদ্ধি পায়। আমরা জানি কোনো একটা পদার্থ যে গঠিত হয় এটা ক্ষুদ্র ক্ষুদ্র অণুর সমন্বয়ে গঠিত। এখন ওইটাকে যখন আমরা তাপ দিই তখন অণুগুলো কি করতে থাকে? ছুটাছুটি, বেশি করে ছুটাছুটি করতে থাকে। এই ছুটাছুটির সময় তখন তারা একজন আরেকজনের সাথে কি হয়? ঘর্ষণের সৃষ্টি হয়। তখন তার ফলে কি হয়? তারা ওইখানে তাপ উৎপন্ন করে। এরপরে কি আছে? তাপ পরিমাপের চেয়ে তাপমাত্রার পরিমাপের সাথে আমরা বেশি অভ্যস্ত। আবার তাপমাত্রার পরিমাপ কিভাবে করা হয়, কি কি একক ব্যবহার করা হয় ইত্যাদি বিষয়ে আলোচনা অনুসন্ধানী পাঠ বই থেকে পড়ে নাও। পড়ার পর যথারীতি সবার সঙ্গে আলোচনা করো। তাহলে তাপমাত্রার যে তারতম্য বা তাপমাত্রার যে পর্যবেক্ষণটা রয়েছে এটা যদি আমরা দেখি, তাপের একক, তাপের এসআই একক। আমরা জানি প্রত্যেকটা পরিমাপক যন্ত্রে বা প্রত্যেকটা পরিমাপের ক্ষেত্রে বলি বা যে কোনো সময়, যেমন আমরা সময়ের ক্ষেত্রে যদি বলি, যেমন দূরত্বের ক্ষেত্রে যদি বলি, যে কোনো ক্ষেত্রে আমরা একটা পরিমাপক পদ্ধতি পাই যেটাকে আমরা আন্তর্জাতিক বা এসআই একক বলতেছি। এখানে তাপের আন্তর্জাতিক এককটা হলো গে কেলভিন। এই তাপমাত্রার তিনটা রূপ রয়েছে বা তাপমাত্রাকে তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হলো সেলসিয়াস, সেলসিয়াস এককে, একটা হলো গে ফারেনহাইট এককে, আর একটা হলো গে কেলভিন এককে। এখন আমরা স্বাভাবিকভাবে সেলসিয়াস কোনটা, যেমন আমাদের দৈনন্দিন যে তাপমাত্রাটা রয়েছে, আমরা বলি যে আজকে হয়তো আমাদের তাপমাত্রা আমাদের অঞ্চলের বা আমাদের এলাকার তাপমাত্রা কত রয়েছে? 30 ডিগ্রি, 35 ডিগ্রি বা সামথিং এত ডিগ্রি সেলসিয়াস রয়েছে। সেলসিয়াস এককে তাপ পরিমাপ করা হয়। একই রকম ভাবে আমরা যখন কোনো মানুষের জ্বর হয়, আমরা যখন জ্বর মেপে থাকি, আমরা থার্মোমিটারের সাহায্যে আমরা জ্বর মাপি হয়তোবা, তখন আমরা কি বলি? আমরা কি তখন সেলসিয়াস বলি? না, তখন আমরা কি করি? আমরা বলি যে তার জ্বরের পরিমাণটা কত? 100 হয়তো 2 ডিগ্রি ফারেনহাইট বা 3 ডিগ্রি ফারেনহাইট, তখন আমরা ফারেনহাইট এককে প্রকাশ করি। এরপরে আরেকটা যেটা তাপের যে এসআই এককটা রয়েছে এটা হলো গে কেলভিন একক। তাহলে আমরা যদি একটু এবার দেখি, তাপ হচ্ছে শক্তির পরিমাণ এবং তাপমাত্রা হচ্ছে কোনো কিছুর কতটুকু উত্তপ্ত কিংবা কতটুকু শীতল তার একটি পরিমাপ। তাপমাত্রা পরিমাপ করার জন্য বিভিন্ন ধরনের একক ব্যবহার করা হয়, তবে তাপমাত্রার আন্তর্জাতিক একক হচ্ছে হলো কি? কেলভিন। কিন্তু তাপমাত্রা পরিমাপ করার জন্য আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি সেলসিয়াস একক, তবে জ্বর মাপার জন্য আমরা ফারেনহাইট একক ব্যবহার করে থাকি। দৈনন্দিন জীবনের প্রয়োজনে এই তিনটি তাপমাত্রার পরিমাপের একক সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। সেলসিয়াস এবং কেলভিন স্কেলের তুলনা করলে সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সাথে 273.15 ডিগ্রি যোগ করা ছাড়া কেলভিন স্কেলে আর কোনো পার্থক্য নেই। তার মানে সেলসিয়াসের আর কেলভিনের ডিফারেন্সটা হলো গিয়ে 273.15 ডিগ্রি। তার মানে ধরো যদি সেলসিয়াসে যদি হয় কত ডিগ্রি? 10 ডিগ্রি সেলসিয়াস, সেক্ষেত্রে ফারেনহাইটে কি হবে? এই যে 273 সাথে 0.15 সাথে তখন আমাকে কি করতে হবে? ওই 10টাকে যোগ করতে হবে। এইটা হলো আমাদের ডিফারেন্স। অন্যদিকে
ফারেনহাইট স্কেলে বরফের তাপমাত্রা কত? 32 ডিগ্রি ফারেনহাইট। এবং ফুটন্ত পানির তাপমাত্রা 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এই যে সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইটের মধ্যে আমরা তিনটা স্কেলের মধ্যে একটা গাণিতিক সম্পর্ক পাই। এটা একটা গুরুত্বপূর্ণ গাণিতিক সম্পর্ক। এই সূত্র দিয়ে তোমাদের কি হতে পারে? অঙ্ক হতে পারে। তোমরা এটা পেয়েছো তাপ ও তাপমাত্রার অধ্যায়ে, তোমরা এটা পেয়ে যাবে। এই সূত্রটা একদম অধ্যায়ের প্রথমেই রয়েছে। টিসি তাপমাত্রা সেলসিয়াস এককে ডিভাইডেড বাই কত? 100। টিকে তাপমাত্রা কেলভিন এককে -273 পয়েন্ট কত? 15 ডিভাইডেড বাই কত? 100 সমান সমান টিএফ ডিভাইডেড বাই কত? তাপমাত্রা, এখানে বলছে টিএফ তাপমাত্রা ফারেনহাইট এককে ডিভাইডেড বাই কত? 180। এই গাণিতিক সম্পর্কের মাধ্যমে তিনটি স্কেলের মধ্যবর্তী সম্পর্ক জানা যায়। তাহলে আজকে এই পর্যন্তই। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।